এবারে মণিমোহন দর্শন করে ফেরার ট্রেনটা ছিল পাঠানকোট থেকে আমাদের। যেদিন আমরা পাঠানকোটে পৌঁছালাম, ফেরার ট্রেনটা ছিল তার পরের দিন বিকালে। তাই আমরা ভাবতে লাগলাম এই সময়টা কোথায় যাওয়া যায় কাছাকাছি। যেমনি ভাবনা অমনি কাজ। আমরা বাস ধরে বেরিয়ে পড়লাম পাঠানকোট থেকে অমৃতসরের উদ্দেশ্যে। অমৃতসর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। প্রথমেই ওখানে একটা হোটেল বুক করলাম। বন্ধুরা, অমৃতসর স্টেশনের কাছেই আপনারা হোটেল পেয়ে যাবেন মোটামুটি 1000 টাকার মধ্যেই এসি রুম। আমরা হোটেলে ফ্রেশ হয়ে রাতেই স্বর্ণ মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, হাওড়া থেকে 13005 অমৃতসর মেল প্রতিদিনই ছাড়ে। 37 ঘন্টার জার্নি। সকাল 8:40 এটি অমৃতসরে পৌঁছাবে। এছাড়াও আকালতক গাড়িটি রবিবার ও বুধবার হাওড়া থেকে ছাড়ে, আর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ছাড়ে শুক্রবার। আপনারা একটা পুরো দিন অমৃতসর ভ্রমণের জন্য রাখবেন, তাহলে অনেকগুলো স্থান আপনারা দেখতে পারবেন। স্বর্ণ মন্দিরে প্রবেশের মেন গেটের বাঁ দিকেই জুতো বা ব্যাগ রাখার জায়গা আছে। এখানে ফ্রিতেই ব্যাগ বা জুতো রেখে দেওয়া হয়, আর একটা টোকেন দেওয়া হয়। সেখানে ব্যাগ ট্যাগ রেখে মেন গেটের তোরণের নিচ দিয়েই জল আছে, সেখানে পাটা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্মের সম্প্রদায়ের সবচেয়ে বড় শ্রদ্ধার স্থান। এই স্থানটি দর্শন করতে সারা দেশ থেকে মানুষ আসে, এমনকি বিশ্বের অন্যান্য দেশ থেকেও মানুষ আসে এই স্বর্ণ মন্দির দেখতে। 1577 খ্রিস্টাব্দে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দির শুরু করেন এবং পঞ্চম শিখ গুরু অর্জুন এটা নির্মাণ কাজ সম্পন্ন করেন। শিখ এবং মুসলিমদের দীর্ঘস্থায়ী বিরোধিতার ফলে এই মন্দির 1762 সালে ভেঙে ফেলা হয়। আবার 1784 সালে এই মন্দির পুনর্নির্মাণ করা হয়। 1830 সালে এই মন্দিরের গর্ভগৃহ সোনার প্রলেপ দিয়ে মোড়া হয়েছিল, যার পরিমাণ প্রায় আনুমানিক 500 কেজি। অতীতে মুসলিম ও ইংরেজরা বিভিন্নভাবে এই মন্দিরের ক্ষতি সাধন ও শিখদের উপর অত্যাচার করেছিলেন, তাহার কাহিনী বা ছবি একটা মিউজিয়ামে লিপিবদ্ধ আছে। আপনারা ওটা দেখে নিতে পারেন, তবে এই মিউজিয়ামে ছবি তোলা নিষেধ। পুরুষ ও মহিলাদের স্নানের জন্য রয়েছে পৃথক পৃথক ব্যবস্থা পোশাক পরিবর্তন করার জন্য। এছাড়াও রয়েছে স্বর্ণ মন্দিরের বিখ্যাত লঙ্গরখানা। লঙ্গরখানায় প্রবেশ করার সাথে সাথে স্বেচ্ছাসেবকরা ধরিয়ে দেন একটি করে থালা, বাটি ও চামচ। এরপর দোতলায় উঠে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আগের পুণ্যার্থীদের খাওয়া সেরে বেরিয়ে আসার জন্য। সবাইকে দুহাত বাড়িয়ে খাবার গ্রহণ করতে হয়। খাওয়ার শেষে স্বেচ্ছাসেবকরা ব্যবহৃত থালা, বাটি, চামচ এগুলো ধুয়ে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে রাখে। পরদিন সকালবেলা ভারত পাকিস্তান পার্টিশন মিউজিয়াম দর্শন করে আমরা চলে গেলাম জালিয়ানওয়ালাবাগ দর্শনের উদ্দেশ্যে। এটি জালিয়ানওয়ালাবাগের প্রবেশদ্বার মেন। এই জালিয়ানওয়ালাবাগের ইতিহাস হল 1919 সালে এপ্রিল মাস। পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার শুরু করল রাওলাট আইন। এই আইনের মাধ্যমে যে কাউকে যখন তখন জেলে ভরতে পারে। এই রাওলাট বা কালা আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ বা গণ আন্দোলন। 13 এপ্রিল 1919 সকালে প্রতিবাদ করার জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়। শান্তিপূর্ণভাবে চলছিল সে প্রতিবাদ। 13 এপ্রিল যখন প্রতিবাদ আন্দোলন শুরু হয়, তখন অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে জেনারেল ডায়ার উপস্থিত হলেন। এখানে প্রবেশ করার একটি পথ, যেটি ডায়ারের নির্দেশে বন্ধ করে দেয়া হলো। ডায়ারের নির্দেশে নির্বিচারে
গুলি বর্ষণ হয়। अंग्रेजों का मुकाबला करने गई हिंदू मुस्लिम एकता को उत्साहित कर रही सन। इस दौरान ओडायर ने अमृतसर के स्थानिक नेता डॉक्टर किचलू और डॉक्टर सत्यपाल की गिरफ्तारी और देश निकाले के आदेश दिए। 10 अप्रैल ডায়ারের নির্দেশে নির্বিচারে চলল গুলি বর্ষণ। প্রায় 1600 রাউন্ড গুলি চলল। এর হাত থেকে মহিলা বা শিশু কেউ রেহাই পায়নি। অনেকে দেয়াল টপকে বাঁচার চেষ্টা করল, কিন্তু অবশেষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই গুলি বর্ষণের হাত থেকে বাঁচতে ময়দানের পাশে থাকা একটা কুয়োতেও অনেকে ঝাঁপ দিল, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়। পরবর্তী সময় সেই কুয়ো থেকে প্রায় 120 জনের নিথর দেহ উদ্ধার করা হয়। মানুষের রক্তে সেই কুয়োর জল লাল হয়ে যায়। আজও দেয়ালের গায়ে গুলির চিহ্নগুলো রয়ে গিয়েছে। এই বর্বর ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হলো। তখন এই ঘটনার তদন্ত করেন মাইকেল ওডোয়ার। জেনারেল ডায়ার জানায় নিজের প্রাণ রক্ষার জন্য গুলি চলে, তাতে তার শাস্তি না হয়ে বরঞ্চ তাকে আবার পদমর্যাদায় বৃদ্ধি করা হলো। যেদিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেদিন ওই দলে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী উধম সিং। ভাগ্যের জোরে সেদিন তিনি বেঁচে যান। সেদিন তিনি শপথ নিয়েছিলেন সুযোগ পেলে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেন। এরপর 1927 সালে মারা যায় জেনারেল ডায়ার। তখনও বেঁচে ছিলেন মাইকেল ওডোয়ার। উধম সিং লন্ডনে একটা হোটেলে কাজ করতে থাকে এবং সুযোগের অপেক্ষায় থাকে। অবশেষে 21 বছর পর সেই সুযোগ পায়। পরপর 3টি গুলি করে মাইকেল ওডোয়ারকে তিনি তৎক্ষণাৎ সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তখন উধম সিং দীপ্ত কণ্ঠে বলেন, আমি পেরেছি জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে। অবশেষে 31শে জুলাই 1940 সাল উধম সিংয়ের ফাঁসি হয়। তাই সারা দেশবাসীর কাছে তিনি চির অমর হয়ে আছেন। আমাদের সময়ের অভাবে দুরিয়ানা মন্দির ও ওয়াগা সীমান্ত বর্ডার যেতে পারলাম না। আজ এইখানেই রাখছি, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।